শুরুতেই সালাম নেবেন ভাইয়া। আশা করি ভালো আছেন। আমার নাম ইমাম। এই ঘটনাটি আমাদের গ্রামের 2005 সালের দিকে আমাদের গ্রামের জামে মসজিদে 10 জনের মতো একটা তাবলিগ জামাতের দল এসেছিল। একজন মুরব্বী ব্যতীত বাকি সবাই ছিলেন যুবক। তাদের মধ্যে একজনের নাম ছিল আলামিন। সে ছিল খুবই পরহেজগার। তিনি পড়ালেখা করতেন হাটহাজারীর মাদ্রাসায়। মসজিদের ইমাম সাহেবের রুম ছিল মসজিদের বারান্দায়, আর তাবলিগ জামাতের সবাই মসজিদের ভেতরে ঘুমাতো। আমাদের ইমাম সাহেব প্রায় রাতেই দেখত আলামিন নামের ছেলেটা রাতে মসজিদের বাইরে একটা গাছের নিচে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলে, হয়তো বাড়ির লোকের সাথে কথা বলে। এভাবে ইমাম সাহেব বেশ কয়েকদিন দেখার পর কথাটা তাদের জামাতের মুরব্বীকে শেয়ার করে। তখন মুরব্বী বলে, কই আলামিনের তো কোনো ফোন নেই। কারণ ওই সময় ফোন এখনকার মতো এতটা অ্যাভেলেবল ছিল না, 2-1টা ছিল। আর রাতের বেলা তো মসজিদের দরজা বন্ধ থাকে, আলামিনের বের হবার কোনো প্রশ্নই ওঠে না। এক রাতে হঠাৎ তাবলিগ জামাতের মুরব্বী ঘুম থেকে উঠে দেখে সত্যি আলামিন মসজিদের ভেতরে নেই এবং দরজাও ভেতর থেকেই আটকানো। মুরব্বী জানালার কাছে দাঁড়িয়ে দেখে সত্যি আলামিন গাছের নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। এদিকে মুরব্বী তার সব সাথী ভাইদেরকে ডেকে ওঠায় এবং ব্যাপারটা সবাইকে দেখায়। সবাই বিষয়টা দেখে খুবই হতভম্ব। এটা কি দেখছে তারা? চোখের ভুল নয় তো? দরজা ভেতর থেকে বন্ধ হলে আলামিন বাইরে কিভাবে? কারো মাথায় আসে না বিষয়টা। তারপর সবাই মসজিদের বাইরে গিয়ে আলামিনের কাছে যায়। আলামিন একাই কার সাথে যেন আপন মনে কথা বলে যাচ্ছিল। একসাথে ভাই আলামিনকে বলল যে চল মসজিদের ভেতরে চল, কিন্তু সে এক পাও নড়ছে না। তারপর সবাই মিলে টেনে তাকে ভেতরে নিয়ে যায়। একদিন সকালে আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই ভাবলো হয়তো বাজারে গিয়েছে বা আশেপাশেই আছে, কিন্তু এদিকে জোহর আসর পার হয়ে গেল, কিন্তু আলামিন নেই। সবাই মিলে আলামিনকে খুঁজতে বের হলো। এলাকার ইমাম সহ বেশ কয়েকজনকে সাথে নিয়ে সারা গ্রাম খোঁজা হলো, কিন্তু আলামিন কোথাও নেই। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু আলামিন এখনো ফেরেনি। সবাই খুব দুশ্চিন্তিত হয়ে পড়ে। এদিকে শুরু হয় তুমুল বৃষ্টি। মাগরিব পেরিয়ে এশার নামাজ শেষ, তখনও টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। সবাই মিলে আলামিনের জন্য দোয়া করছিল। রাত তখন প্রায় 12টা। অনেকক্ষণ ধরে দোয়া করার পর হঠাৎ মসজিদের দরজায় জোরে একটা শব্দ হয়। শব্দ শুনে সবাই একটু আতঙ্কিত হয়ে যায়। জিনিসটা দেখার জন্য ভয়ে কেউ সেখানে যাচ্ছিল না। তাবলিগ জামাতের মুরব্বী এবং ইমাম সাহেব দরজা খুলে দেখে আলামিন দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে অজ্ঞান অবস্থায় বসে আছে এবং তার পাশে মোটা একটা লাঠি পড়ে আছে। তারপর সবাই মিলে আলামিনকে মসজিদের ভেতরে নিয়ে যায়, কিন্তু সবাই অবাক হয়ে লক্ষ্য করল এত বৃষ্টির মধ্যে কেউ যদি আলামিনকে দিয়ে যায় তাহলে তার শরীর তো ভেজা থাকবে, কিন্তু আলামিনের শরীর একটুও ভেজেনি। তার সাথে সেই লাঠিটাও। বড় অদ্ভুত ব্যাপার। বিষয়টা ইমাম সাহেবকে জানতে চাইলে ইমাম সাহেব বলে তার নাকি একটা জিন বন্ধু আছে। তার কাছে আলামিনের বিষয়টা বলা হলে সে আলামিনকে নিয়ে আসে এবং যেই দুষ্ট জিনটা আলামিনকে নিয়ে গিয়েছিল তাকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে আলামিনকে সহ সহি সালামতে মসজিদের বারান্দায় রেখে দিয়ে যায়। অর্থাৎ ইমাম সাহেবের একজন জিন বন্ধু রয়েছে,
সেই জিন বন্ধু কোনো দুষ্ট জিন, যে কিনা আলামিনকে নিয়ে গিয়েছিল বা তার ক্ষতি করতে চেয়েছিল। ইমাম সাহেবের বন্ধু জিনটি সেই জিনকে প্রহার করে, মারধর করে এবং আলামিনকে সহি সালামতে মসজিদের সামনে নিয়ে আসে। তারপর গামছা ভিজিয়ে এবং জলপট্টি দেওয়া হয় আলামিনকে। সকালে আলামিনের জ্ঞান ফেরে। তাকে জিজ্ঞাসা করা হয় সে কাল কোথায় ছিল, কিন্তু সে কিছুই বলতে পারে না। শুধু এটা বলে কাল একটা লোক নাকি বাজার থেকে তাকে 2টা গরুর কলিজা দিয়ে বানানো সিঙ্গারা খাইয়েছিল। সেটা ছিল খুবই সুস্বাদু। ইমাম সাহেব বলে আমাদের বাজারের আশেপাশের এলাকায় এরকম সিঙ্গারা নাকি পাওয়া যায় না। এটাই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। খুদা হাফেজ। ঘটনাটি পাঠিয়েছেন ইমাম। ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি ইমন, লক্ষ্মীবাজার থেকে বলছি। আমি জাপানের একটা ঘটনা শেয়ার করব। আমার মামা জাপানে বেশ অনেক বছর ছিলেন। একবার ওনারা 7 দিনের ছুটি পায়। তখন ওনারা জানতে পারেন ওনাদের অফিসের বস কোনো একটা বাংলোয় আছে সুইসাইড ফরেস্টে। মামারা বসকে বলে ওনারা যেতে চায় ওখানে, কিন্তু বস না করেন যেতে। মামার সাথে বসের সম্পর্ক খুব ভালো ছিল। মামা বসকে রাজি করে ফেলে। মামার অনেক সাহস ছিল। মামার জীবনে অনেক প্যারানর্মাল ঘটনা আছে। যাই হোক, আপনারা হয়তো সুইসাইড ফরেস্টের নাম জানেন। পৃথিবীর সবচেয়ে বেশি সুইসাইড হয় জাপানে। জাপানের মানুষরা খুব বেশি আবেগপ্রবণ হয়ে থাকে, আর এটাই হয়তো এর কারণ। যাই হোক, আমি এখানে একটু বলে নিতে চাই যে জাপানে প্রতি বছর যারা মনে করেন যে তারা আসলে সুইসাইড করবেন, তারা সেটার জন্য একটা অনুমতি নেন এবং এই অনুমতি নেয়ার পরে তারা সেই সুইসাইড ফরেস্টে চলে যান এবং সেখানে একটা বন জঙ্গলের মতো জায়গা, যেখানে প্রতিটা গাছেই হয়তো কারো না কারো মরদেহ ঝুলে আছে, কেউ না কেউ সুইসাইড করেছে। এবং এটি আমি ভূতনাইটের কোনো একটি পর্বে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম এই জায়গাটার কথা, সুইসাইড ফরেস্ট জাপানে। যাই হোক, মামারা ছুটির প্রথম দিন রওনা করে সুইসাইড ফরেস্টের উদ্দেশ্যে। ওনারা একটা গাড়ি নিয়ে যাত্রা শুরু করে। প্রায় 5 ঘন্টা লাগে ওখানে যেতে। ওনারা বিকালে সুইসাইড ফরেস্টের মেইন গেটে আসে। গার্ডরা তাদের অনুমতিপত্র দেখে যেতে দেয় ভেতরে, আর তাদের সাবধানে থাকার পরামর্শ দেয়। সুইসাইড ফরেস্টে ঢুকি দেখল কেমন থমথমে পরিবেশ, আর রাস্তার পাশে অনেক বেশি সতর্ক বার্তা বোর্ড দেখতে পায়। ওনারা বসের বাংলোটা খুঁজে বের করে। বাংলোটার অনেক ভেতরে। বাংলোটা 2 তলা, পুরো গ্লাস দিয়ে তৈরি। ওনারা যেতেই গার্ডরা আসে আর বলে এখানে থাকবেন, তবে কিছু নিয়ম মেনে চলতে হবে। সন্ধ্যার পরে বাংলোর বাইরে যাওয়া একদমই নিষেধ। বাংলোর গ্লাস জানালা খোলা নিষেধ। বারান্দা জানালা কিছু খোলা যাবে না সন্ধ্যার পর। মামারা সম্মতি জানিয়ে ভেতরে যান। মামারা নিজেরা রান্না করে রাতে খাবে, তাই বড় একটা হাঁস নিয়ে আসে সঙ্গে করে। কিছুক্ষণ পর যখন তারা গাড়ি থেকে সবকিছু বের করে, দেখে রান্নার বেশ কিছু জিনিস তারা আনেনি। আর মামা খাওয়ার ব্যাপারে খুবই আপোষহীন। তখন প্রায় সন্ধ্যা। মামা বলল যে ফরেস্টের মেইন গেটের বাইরে একটা শপিং মল আছে, সেখান থেকে এগুলো কিনে আনবে। তাদের 5 জনের মধ্যে 3 জন যাবে মলে, আর 2 জন রান্নার কাটাকাটি করবে। মামা সহ 3 জন বের হয়। তখন গার্ডরা বলে যে অসম্ভব, এখন যেতে পারবেন না, কারণ সন্ধ্যার একটু পরে গেট লাগিয়ে দেয়া হবে। মামারা অনেক অনুরোধ করে বলে যে মামা, আমরা সন্ধ্যার আগেই চলে আসব। তখন গার্ডরা তাদেরকে গাড়ি সহ একজন গার্ড তাদের সাথে দেয়।
মামারা খুব তাড়াতাড়ি করে বের হয়ে যায়। ওনারা 20 মিনিটের মধ্যে শপিং মলে চলে যায়, কিন্তু সব কিনতে কিনতে দেরি করে ফেলে। তখন সন্ধ্যা পার হয়ে গেছে। গার্ডরা খুব তাড়া করে, তারা 4 জন গাড়িতে, গার্ড সহ অর্থাৎ 3 জন গিয়েছিলেন সেখানে এবং একজন গার্ড দেয়া হয়েছিল তাদের সাথে। তারা 4 জন গাড়ি ফরেস্টে ঢুকে। এখন কিন্তু ফরেস্টের পরিবেশ খুবই ভয়ঙ্কর, কেমন জানি একটা নীরবতা। হঠাৎ মামা দূরে তাকিয়ে দেখে মনে হয় জঙ্গলে কারা যেন, কিন্তু তাদের ছায়া ছাড়া আর কিছুই দেখা যায় না। আর তখন তাদের গাড়িতে কিসের যেন একটা শব্দ হয়, গাড়ির ছাদে কি যেন এসে বসলো। খুব শব্দ হচ্ছে গাড়ির ছাদে। গার্ড বলল যে কেউ জানালা খুলবেন না। বাইরে তাকিয়ে দেখছে কোনো বাতাস নেই, কিন্তু গাছগুলো খুব বেশি নড়ছে। বাংলোতে এসে তারা রান্নার কাজে লেগে যায়। রান্না হতে হতে মামা আর 2 জন বলে যে চলো জঙ্গলে কি আছে সেটা নিজের চোখে দেখি। এই 3 জন বেশি পরিমাণে সাহসী ছিলেন। ওনারা কাউকে না জানিয়ে ছাদে যায়। ছাদে এসে 3 জনেরই শরীর ভার ভার অনুভব করে, আর মনে হয় কে যেন ছাদে তাদের সাথেই আছে। মামা সিগারেট ধরায়। ওনারা ছাদ থেকে দেখে একটা গাড়ি বাইরে টহল দিচ্ছে। তারা তখন দেখলো গাড়ির আলোয় যে গাছগুলোর উপর পড়লো, ওনারা ভয়ঙ্কর কিছু দেখলো গাছে। সব গাছই কেউ না কেউ ঝুলে আছে। কেউ গলায় দড়ি দিয়ে ঝুলছে, কারো গলা নেই, কারো হাত নেই, এমন ক্ষতবিক্ষত সব লাশ ঝুলছে। আর তাদের খুব কাছের গাছগুলো থেকে অস্পষ্ট কান্না আবার হাসির শব্দ শোনা যাচ্ছে। 3 জনের হাতে সিগারেট। তখন গার্ডরা দেখে ফেলে তাদেরকে আর সাথে সাথে ওয়ার্নিং করে। মামারা তখন নেমে যায়। গার্ডরা এসে বলে, আর একবার যদি কোনো নিয়ম ভাঙেন আপনাদের এই ফরেস্টের বাইরে দিয়ে আসব। এদিকে রান্না শেষ করে ওনারা বলে গোসল করবে। বাংলোর সবগুলো বাথরুম আন্ডারগ্রাউন্ডে, পুরো বাথরুম গ্লাসে তৈরি। তাদের মধ্যে একজন নিচে যায় গোসল করতে। কিছুক্ষণ পর চিৎকারের শব্দ নিচ থেকে আসে। সবাই নিচে গিয়ে দেখে যে তাদের একজন ভয়ে কাঁপছে। কি হয়েছে জানতে চাইলে বলে যে আমি গোসল করছিলাম, হঠাৎ দেখি গ্লাসের বাইরে হাত আর ভয়ঙ্কর সাদা রক্তবিহীন ক্ষতবিক্ষত মুখ গ্লাস দিয়ে তাকিয়ে আছে, আর নাক মুখ গ্লাসের গায়ে লেগে আছে। গ্লাস ঘোলা হয়ে যাচ্ছে, অথচ গ্লাসের ওপারে কোনো মানুষ যাওয়া সম্ভব নয়, ওখানে মাটি। তারা পরের দিনই ফিরে আসে। ঘটনাটি জাপানের সুইসাইড ফরেস্টের, যেখানে কিনা মানুষ অনুমতি নিয়ে সুইসাইড করতে যায়। জাপানের পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুইসাইডের হার। তাদের একাকিত্ব কি এটার প্রধান কারণ মনে করা হয়, এবং এই সুইসাইড ফরেস্টে মানুষ অনুমতি নিয়ে সুইসাইড করে থাকেন। যদিও অনুমতি নিয়েই করা হয়, তারপরেও যারা সুইসাইড করতে যান তাদের আত্মা অতৃপ্তই বলা চলে। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে ইমন, লক্ষ্মীবাজার থেকে। অনেক ধন্যবাদ ইমনকে এই ঘটনাটি পাঠানোর জন্য। ভূত নাইট। আসসালামু আলাইকুম শফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হোসাইন, আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ি। ভাইয়া, আমার কাছে একটা ঘটনা আছে, অনেকদিন যাবৎ ভাবছি যে লিখে পাঠাবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। আজ লেখার হিম্মত করলাম। ভাইয়া, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার নজরে দেখবেন। এই ঘটনাটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। আসলে একটা মাদ্রাসার ঘটনা। ওই বন্ধুর নাম মাহাদি। ছোটবেলায় সে তাদের গ্রামের মাদ্রাসায় পড়ত। মাদ্রাসা তাদের
দুইজন ভাই পড়তো, আসলে তারা ছিল ফুফাতো ভাই। একজনের নাম ছিল আলামিন, সে অনেক ভালো ছিল, সবার সাথে মিশে থাকতো এবং সবাই তাকে খুব ভালোবাসতো। আরেকজনের নাম ছিল সোহেল, আসলে সে একটু দুষ্ট টাইপের ছিল। এই যেমন কারো সাথে ইচ্ছে করে ঝগড়া করা, বিনা কারণে মারামারি করা, গালিগালাজ করা ইত্যাদি। তো একদিন রাতে সোহেল ঘুমিয়েছিল। হঠাৎ রাত 2টার দিকে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে তার ঠিক 3 জন পরে একটা ছেলে ঘুমায়। তার নাম হলো আবুল হাসান। তার বেডে কেউ একজন বসে কোরআন শরীফ পড়ছে। তো সে উঠে গিয়ে যা দেখতে পায় তা হলো একটা সাপ ফনা তুলে কোরআন শরীফের দিকে তাকিয়ে দুলছে। সামনে মৃদু আলোয় একটা লাইট জ্বলছিল। এটা দেখে সে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং ঘামে তার পুরো শরীর ভিজে যায়। অতঃপর সে বুকে কোনরূপ সাহস নিয়ে নিজের বিছানায় চলে আসে এবং ব্যাপারটা সে কাউকে জানায় না। পরবর্তীতে রাত প্রায় 1:30টার দিকে তার ওয়াশরুমে যাওয়ার দরকার হয় এবং সে তার ভাই অর্থাৎ আলামিনকে ডাক দেয় এবং দুইজন একটা হারিকেন নিয়ে, আলামিন ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকে হারিকেন নিয়ে, এবং যখন সোহেল ওয়াশরুমে যায় উভয়ই দেখতে পায় যে ঠিক ওয়াশরুমের পেছন দিকে বাঁশঝাড়ের নিচে সাদা পোশাক পরিহিত কয়েকজন বসে আছে এবং কি যেন করছে। তো সোহেল বলে যে চল গিয়ে দেখে আসি, কিন্তু আলামিন যেতে না চাইলেও সোহেলের জোরাজুরির কারণে এক পর্যায়ে সে যেতে রাজি হয়ে যায় এবং সেখানে গিয়ে দেখে যে আবুল হাসান এবং তার সাথে কয়েকজন আরও ছিল যারা সাদা পোশাক পরিহিত অবস্থায় হাঁটাচলা করছিল। অর্থাৎ যার বেডে বসে একটা সাপ কোরআন শরীফ পড়ার মতো ভঙ্গিতে ছিল, মাথা দুলাচ্ছিল, সেই আবুল হাসান এবং আরও কয়েকজন লোক যারা সাদা পোশাক পরিহিত অবস্থায় সেই ওয়াশরুমের পিছনে বাঁশঝাড়ের জায়গাটাতে হাঁটাহাঁটি করছিল। তখন তারা প্রশ্ন করে যে এই তুমি আবুল হাসান না? এই কথা শোনা মাত্রই যে কয়েকজন আরও লোক ছিল তারা সবাই উধাও হয়ে যায়, অর্থাৎ হঠাৎই তাদেরকে আর দেখা যায় না। তখন আবুল হাসান বলে যে হ্যাঁ আমি আবুল হাসান। এটা বলা মাত্রই তারা দুজন একটা বিষয় লক্ষ্য করলো যে আবুল হাসানের আওয়াজটা একটু অন্যরকম লাগছে। অর্থাৎ আবুল হাসানের গলাটা কিন্তু আগে চিকন টাইপের ছিল, কিন্তু এখন গাম্ভীর্যপূর্ণ শোনা যাচ্ছে, একটু মোটা মোটা ঠেকছে। তো সোহেল জিজ্ঞাসা করলো যে তুই এখানে কেন এই সময়? আবুল হাসান বলে যে এই তো একটু হাঁটাচলা করছি আর কি। তো এই নিয়ে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এবং একটু ধাক্কাধাক্কিও হয়। এক পর্যায়ে সোহেল আবুল হাসানকে একটা জোরে লাথি মারে এবং আবুল হাসান মাটিতে পড়ে যায়। এটা দেখে আলামিন সোহেলকে টানতে টানতে রুমে নিয়ে চলে আসে এবং উভয়ে নিজের বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘটনা যা ঘটার সেটা দেখা গেল ভোরবেলায়। ভোরবেলায় যখন হুজুর ডাকতে আসে তখন হুজুর সকলকে ডেকে নেয় এবং হুজুর ডাকার পর ওই সকল ছাত্ররা উঠে পড়ে, কিন্তু সোহেল তার নিজের বিছানায় ঘুমিয়েছিল, সে কিছুতেই উঠছে না। হুজুর একের পর এক ডাক দিচ্ছেন কিন্তু সে উঠছে না, একেবারে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। এতবার ডাক দেওয়ার পরেও সে যে উঠছে না, তখন হুজুর তার লেপের উপর লাঠি দিয়ে মৃদুভাবে বাড়ি দিলেন, কিন্তু এর পরেও সে উঠল না। তারপর হুজুর তার লেপটা উঁচু করে দেখেন, সেটা হলো যে তার বুকটা সম্পূর্ণভাবে একেবারে ফেরে ফেলা হয়েছে এবং তার নাড়ি ভুঁড়ি সম্পূর্ণ বেরিয়ে গেছে। এটা দেখা মাত্রই ছাত্ররা চিল্লাপাল্লা শুরু করে এবং সকলে খুব ভয় পেয়েছিল। ইতিমধ্যেই আলামিন একটু খেয়াল করে দেখল যে সমস্ত ছাত্ররা সেখানে উপস্থিত ছিল, শুধুমাত্র আবুল হাসান সেখানে উপস্থিত ছিল না।
হুজুর এই বিষয়টা লক্ষ্য করলেন যে সবার মাঝে আবুল হাসান নেই। ভাইয়া এখানে একটা কথা বলে রাখি যে হুজুর কথা জানতেন যে আবুল হাসান মানুষ নয়, সে আসলে একটা জিন। কারণ হুজুর যেহেতু শিক্ষক ছিলেন তাই তিনি এই বিষয়টা আগে থেকেই জানতেন। ইতিপূর্বে কথা অন্য কোনো ছাত্রকে জানাননি, কারণ এটা বললে ছাত্রদের ভয় পাওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, ইতিমধ্যেই সকাল হয়ে যায়। হঠাৎ করে আবুল হাসান কোথা থেকে যেন চলে আসলো, কিন্তু তার চোখে পানি ছিল, সে কান্না করছিল। তারপর হুজুর তাকে জিজ্ঞেস করে যে গতকাল রাত্রের ঘটনাটি। সে খুলে বলে যে তাকে কোমরে লাথি মারার কারণে সে অনেক ব্যথা পায় এবং তার অনেক রাগ হয় এবং সে নিজেকে সামলাতে পারে না, যার ফলে সে এমনটা করে ফেলেছে। তো এরপর সে হুজুরের কাছে ক্ষমা চায় এবং বিদায় নিয়ে অন্যত্র চলে যায়। ভাইয়া এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি পাঠিয়েছেন ইসমাইল হুসাইন, যাত্রাবাড়ি মাদ্রাসা। ভূত নাইট। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি 96.4 স্পাইস FM এর বড় ফ্যান। আমি জান্নাতুল মাওয়া তন্নি। আমার গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়াতে। ঘটনাটি আমার আব্বুকে নিয়ে, অর্থাৎ আমার আব্বুর থেকে শোনা। 1992 সালে আমার আব্বু তখন কুয়েতে থাকত, বিভিন্ন কনস্ট্রাকশনের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ চুক্তিতে করতেন। আব্বুর একটা জায়গায় ডিউটি পড়ে, সেখানে শুধু একটাই বিল্ডিংয়ের কাজ চলছিল। আশেপাশে অনেক দূরে কিছুই নেই, খোলা মাঠ, তবে জায়গাটার চারপাশেই বাউন্ডারি ছিল, অনেক বড় ছিল জায়গাটা। কোনো মানুষ খুব সহজেই দেয়াল পার হয়ে যেতে পারবে এমন না। একদিন আব্বু বিল্ডিংয়ের ছাদে বসে আছে, সেখানে আব্বু ছাড়া আর কেউ নেই। হঠাৎ করে আব্বু দেখে একদল কুকুর দেয়ালের ওপার দিয়ে দৌড়ে আসছে। দেয়াল ভেদ করে কুকুরগুলো একটা অনেক বড় কুকুর হয়ে যায়, অর্থাৎ অনেকগুলো কুকুর দেয়াল ভেদ করে এসে একটা বড় কুকুর হয়ে যায়। আব্বু বরাবরই একটু সাহসী। আব্বু প্রথমেই বুঝতে পারে এটা কুকুর না অন্য কিছু। আব্বু তখন চিন্তা করে সিগারেট ধরালে আগুনের জন্য হয়তোবা আব্বুর কোনো ক্ষতি করবে না। আব্বু সিগারেট ধরায়। আব্বু দেখে বড় কুকুরটা একটা বৃদ্ধ লোক হয়ে গেছে, কিন্তু লম্বায় অনেক বড়। সাধারণত এত লম্বা মানুষ সচরাচর দেখা যায় না। লোকটা একটা সাদা পায়জামা আর পাঞ্জাবি পরা, হাতে একটা লাঠি আর একটা পুটলি হাতে নিয়ে আছে, কোনো কিছু একটা কাপড়ের মধ্যে বাঁধা। লোকটা হেঁটে হেঁটে আব্বু যে বিল্ডিংয়ের ছাদে ছিল সেই দিকে আসছে। বিল্ডিংয়ের কাছাকাছি আসতে আব্বু দেখল লোকটা নেই। কিছুক্ষণ পরে আব্বুর মনে হলো কেউ সিঁড়ি দিয়ে লাঠি দিয়ে হাঁটাহাঁটি করছে, মনে হচ্ছে ছাদই আসছে। আব্বু একটু ভয়ও পায়। কিছুক্ষণ পরে আব্বুর মনে হয় কিছু একটা আব্বুকে ধাক্কা দিল। আব্বু পড়ে যায়, উঠে দেখে আশেপাশে কেউ নেই। ভাইয়া আগেই বলেছি, রাতে বিল্ডিংয়ে আব্বু ছাড়া আর কেউই থাকতো না। তারপর কিছু সময় আব্বুর বুকের উপরে উঠে বসে সেই লোকটা। আব্বু তখন লোকটাকে স্পষ্ট দেখতে পায়। আব্বুকে তখন একটা কথাই সে বলে, তুই এখানে কেন এসছিস, সেই জায়গাটা আমার। আব্বুর তখন মনে হয় বুকের উপর অনেক ওজন বা বড় কোনো পাথর রয়েছে। পরে আব্বু ওই লোকটাকে অনেক সরানোর চেষ্টা করে, কিন্তু লোকটা আব্বুকে ছাড়ে না। এভাবে অনেক সময় পার হয়ে যায়। ফজরের আজান দিয়ে দেয়। আব্বুর তখন মনে হয় বুকের উপর থেকে সেই ভারী পাথরটা সরে গেছে, আর লোকটাও হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যায়। পরদিন সকালে কনস্ট্রাকশনের মালিকের কাছে আব্বু সবকিছু জানায়, আর লোকটা ওই দিন মিলাদ পড়িয়ে দেয় আর বড় একটা রেডিও দিয়ে যায়। সেখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হতো যেখানে। তারপর আর আব্বুর কোনো অসুবিধা হয়নি, তবে আব্বু ছাদেই থাকতো আর মাঝে মাঝে ওই লোকটাকে অনেক রাতে দেওয়ালের মধ্য দিয়ে আসতে দেখত। বিল্ডিংয়ের কাছে আসলেই লোকটাকে আর দেখা যেত না, তবে তখন কাউকে ছাদে ওঠার আওয়াজ শোনা যেত।
আব্বুর আর কখনো কোনো ক্ষতি হয়নি। ঘটনাটা আমাকে পাঠিয়েছেন জান্নাতুল মাওয়া তন্নি। ভূত নাইট। ঘটনাটি পাঠিয়েছেন পল্লব হালদার। গত মাসে মামার বাড়িতে গিয়েছিলাম। দিদিমার সাথে একটা বিশেষ দরকার ছিল। এখন মামার বাড়িতে সারাদিন সবার সাথে সময় কাটালেও সন্ধ্যাটা আমি দিদিমার জন্য তুলে রাখি। এখন ওনার সাথে সময় কাটালে মনে হয় আবার সেই ছোটবেলায় ফিরে গেছি। দিদিমা মানি অফুরন্ত গল্পের ভাণ্ডার। মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে 93 বছরের বৃদ্ধার গল্প বলার সাবলীল ভঙ্গিমা। যথারীতি সেদিন সন্ধ্যায় ওনাকে ধরলাম গল্প বলার জন্য। উনি হয়তো প্রস্তুত ছিলেন। উনি একটা সত্য ঘটনা শোনালেন আমাদেরকে। ওনার জবানিতে, আমার বয়স তখন 5 বছর। 4 দাদা ও 1 দিদির পরে আমার জন্ম। দাদারা আমার থেকে বয়সে অনেকটাই বড় ছিল। দিদি ছিল বিধবা। আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকত। বাড়ির সবার ছোট হওয়ার দরুন আমাকে সবাই খুব ভালোবাসত, বিশেষ করে আমার ছোট মা। আমি ছোট কাকিমাকে ছোট মা বলে ডাকতাম, অর্থাৎ ছোট চাচি বলতে পারেন নাকি। বড় সুন্দরী ছিলেন ছোট মা। সারাদিন উনি সেজে গুজে থাকতেন। পায়ের আলতার সাথে শোভা পেত সোনার নূপুর। কপালে বড় লাল টিপের সাথে সিঁথিতে চওড়া করে দেওয়া গাঢ় লাল সিঁদুর, সঙ্গে পাট ভাঙা লাল শাড়ি। দেখলে মনে হতো যেন লক্ষ্মী ঠাকুর হেঁটে বেড়াচ্ছে। এই ছোট মা নিঃসন্তান ছিলেন, তাই হয়তো আমাকে নিজের সন্তান মনে করে স্নেহ করতেন। ছোট কাকা ব্যবসার কাজে কলকাতায় থাকতেন, সপ্তাহে 1 দিন বাড়ি আসতেন। আমি ছোট থেকে রাতে ছোট মার সাথে ঘুমাতাম। আমাদের সংসার বেশ সুখেই কাটছিল, কিন্তু তাল কাটল ছোট মার মৃত্যুতে। 3 দিনের জ্বরে উনি আমাদেরকে ছেড়ে চলে যান। এখনো আমার মনে আছে সেদিন আমি ছোট কাকার কোলে সারা রাত ডুকরে কেঁদেছিলাম। হয়তো ছোট মার প্রতি আমার ভালোবাসাটা নিজের মায়ের থেকে বেশি ছিল। যাই হোক, ওনার পরলৌকিক কাজ মেটার পর আবারও যখন গোটা বাড়ি ছন্দে ফিরতে শুরু করেছে, তখনই ঘটল ঘটনাটা। ছোট কাকা ব্যবসার কাজে কলকাতায় ফিরে গেছেন। আমি আর একা ঘুমাই না, ভয় লাগে। মায়ের নির্দেশে দিদি এখন আমার সাথে ছোট মার ঘরেই ঘুমায়। ঘটনার দিন রাতে আমি আর দিদি হারিকেন নিভিয়ে সবেমাত্র বিছানায় শুয়ে আছি। হঠাৎ শুনলাম ঘরের নূপুরের শব্দ। শীতের সময় চারদিক ভালো করে জানালা বন্ধ করা। বেশ মনে আছে আমি নিজের হাতে দরজায় খিল এঁটেছি। তাহলে ঘরে কি ঢুকলো, কিভাবে ঢুকলো? বেশ ভয় লাগতে থাকে। আমি ভয়ে দিদিকে জড়িয়ে ধরি। দেখলাম দিদিও ভয় পেয়েছে। সেও আমাকে জড়িয়ে ধরেছে। দুজনে নিশ্চুপ হয়ে সেই নূপুরের শব্দ শুনতে লাগলাম। মনে হতে লাগলো কেউ নূপুর পায়ে গোটা ঘর হেঁটে বেড়াচ্ছে। বেশ খানিকটা সময় কাটার পরে নূপুরের শব্দ ধীরে ধীরে বিলীন হয়ে গেল। দিদি খানিকটা সাহস করে উঠে হারিকেনটা জ্বালিয়ে দিল। হারিকেনের আলোতে যা দেখলাম তা বর্ণনাতীত। দেখলাম গোটা ঘরে কে যেন আলতা পায়ে হেঁটে বেরিয়েছে। গোটা ঘরে আলতার ছাপ সুস্পষ্ট। দিদি প্রচন্ড ভয়ে গো গো করতে অজ্ঞান হয়ে যান। আমি ছুটে গিয়ে বাড়ির লোকজন ডেকে আনি। বাড়ির লোকজনও অবাক। এটা যে ভুতুরে কাণ্ড সেটা বুঝতে কারো কোনো অসুবিধা থাকে না। যথারীতি ওই ঘর থেকে আমরা স্থানান্তরিত হই। 2 দিন পরে আমাদের কাজের মাসেই ঘর মোছার জন্য ছোট মার ঘর খোলে।
তারপর সেও ভয়ে চিৎকার শুরু করে দেয়। ছুটে গিয়ে দেখি সে বিছানায় আলতা পায়ের ছাপ, সেটাও টাটকা। মনে হয় কেউ যেন সদ্য আলতা পায়ে বিছানা ছেড়ে নিচে নেমেছে। সেই শুরু, তারপর থেকে প্রায় প্রতিদিন এমন ঘটনা ঘটতে থাকলো। কখনো নূপুরের শব্দ, কখনো আলতা পায়ের ছাপ। শেষে বাধ্য হয়ে আমরা আমাদের কুলপুরোহিতের শরণাপন্ন হই। ওনার পরামর্শে আমার ছোট কাকা আমার বাবা গয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কয়েকদিন পর ভোরবেলায় সদর দরজায় খুব জোরে দুমদাম শব্দ শুনে সবার ঘুম ভেঙে যায়। মনে পড়ে গেল বাবার কথা মতো আস্ত ছোট মামার পিণ্ডদানের কথা। দুমদাম শব্দটা বেশ খানিকটা সময় ধরে চলতে থাকলো। একসময় সেই শব্দ ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। তারপর এক নারী কণ্ঠ ভেসে আসে, ওরে আমি এবার আসি রে, আমার যাওয়ার সময় হয়েছে, তোরা ভালো থাকিস। গলাটা খিনখিনে হলেও কারোর বুঝতে অসুবিধা হলো না, এটা ছোট মারি গলা। বাড়ির পাশে বিরাট তেঁতুল গাছটা হুড়মুড় করে ভেঙে পড়ে। ছোট মার খিনখিনে গলা ধীরে ধীরে দূর থেকে হারিয়ে যেতে থাকে। ভালো থাকিস, তোরা ভালো থাকিস। ঘটনাটি পাঠিয়েছেন পল্লব হালদার। ভূত নাইট। একদম সরাসরি স্টুডিও থেকে আমরা শুনবো এখন সেই মুহূর্তটা আসলে কেমন হয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আসলে ভূত নাইটের একজন রিলায়েবল মেম্বার হিসেবে ইনি আছেন। আমাদের ভূত নাইট পেজ যারা লাইক দিয়েছেন, সেখানে সম্প্রতি একটা ভিডিওতে একজন ঘটনা শেয়ার করেছেন এবং সেই ঘটনাটা যিনি নিয়েছিলেন নিয়ে আছেন আমার সাথে। আমি চাইবো তিনি আসলে নিজের মুখে আপনি আপনার পরিচয়টা দিবেন এবং ঘটনাটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আবির মাহমুদ, আমি এসেছি গাজীপুর থেকে। তো ঘটনা আজকে আপনাকে যে ঘটনাটা বলার জন্য আসছি, ঘটনাটা এখান থেকে গত বছর আমাদের কয়েকজন বন্ধু আমরা একসাথে একটা পিকনিকের জন্য আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হেঁটে যাওয়ার রাস্তা 10 মিনিট মতো হবে, জঙ্গলের মধ্যে ওখানে একটা জায়গা আছে। তো ওখানে আমরা পিকনিক করার জন্য চিন্তা করলাম। গত বছর গরমের সময়, তো সময়টা অনেক গরমের, এই জন্য জঙ্গলের মধ্যে। তো যেহেতু নিজেদের এলাকা, অতটাও বেশি কেয়ার করিনি। তো ঘটনাটা বলার আগে আমি এখানে ঘটনার একটু প্রথমটা বলে নিই। এখান আমার বয়স যখন 9-10 বছর মতো, তো ওই যে জায়গাতে আমরা পিকনিক করার জন্য যেতে চেয়েছি, তো ওখানে মানে জায়গাটা কেমন, গাছপালা একটু কম, জঙ্গল তো সবসময় দেখা যায় গাছ থাকে না, নিচু একটা জায়গা আছে, জঙ্গলের ভেতরেই কিছু জায়গা যেখানে আসলে গাছপালা একটু কম, ফাঁকা, ফাঁকা একটা জায়গা। অনেকটা জায়গাটা কেমন ত্রিভুজ আকৃতির মতো, একটা ফাঁকা বড় মাঠের মতো। তো ওখানে আর কি সেই সময় আমার যখন 9-10 বছর মতো বয়স, তো তখন একজন বয়স্ক লোক, সম্ভবত বড় লোক টাইপের, ঢাকা থেকে গিয়েছিল। ওখানে জমি কিনে ওখানে বাড়ি বানানোর কাজ শুরু করেছিল অলরেডি। তো ওই মাঝে মাঝে উনি আসতেন, ঘন ঘন আসতেন, এসে দেখতেন, এখানে সময় কাটাতেন। তো ওর পাশে আমাদের খেলার মাঠ। তো উনি সেই সময় আমাদের বেশ কিছু টাকাও দিয়েছিলেন বল ব্যাট কেনার জন্য। এই জন্য ওনার কথাটা আমার খুব স্পষ্ট মনে আছে। তো এরপর বেশ কিছুদিন পর যখন উনি বাড়ি বানানোর কাজ শুরু করে, বাড়ি অর্ধেক বানানো শেষ, তো হঠাৎ একদিন সকালবেলা মানুষের চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠছি, ওইটা বাইরে আসছি। বাইরে এসে আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু কী হয়েছে। আম্মু দেখি বারান্দায় দাঁড়িয়ে আছে। তো আম্মু বলতেছে যে ওই যে বাগানের ভেতরে যেই লোকটা বাড়ি বানাতেছিল, ওই বাড়ির ভেতরে রাতের বেলা তো ওখানে রড সিমেন্ট অনেক রাখা, তো চোর ছেঁচড়ার তো অভাব নেই আমাদের ওদিকে। তো ওইগুলো পাহারা দেওয়ার জন্য ওই বাড়ির মধ্যে ওখানে 2জন লোক ছিলেন, যারা রাজমিস্ত্রি ছিলেন,
কাজের লোক আর কি, ওনারা মানে ওনারা ওই ভবনটি বানানোর কাজেও ছিলেন এবং একই সাথে পাহারাও দিতেন। জি। হুম, হুম। তো সকালবেলা নাকি যারা বাদ বাকি যারা আছে ওরা কাজে ফিরে দেখে যে ওরা দুজন ওখানেই মরে পড়ে আছে নাকি। তো আমি বললাম যে আমি তো তখন খুব ছোট, আমি ওই যে লোক যারা যাচ্ছে, আমাদের বাড়ির পাশ দিয়ে ছোট একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ওই জঙ্গলে সেখানে যেতে হয়। তো ওই যে আমিও মানুষদের সাথে সেই জঙ্গলের দিকে গেলাম, গিয়ে দেখি যে দুজন লোক পাশাপাশি শুয়ে রাখছে। তো মানে একজন মানুষের মুখে বা শরীরে যদি আপনি যে ময়দার গুঁড়া আছে, ময়দার গুঁড়া যদি সুন্দর করে মাখিয়ে দেন তাহলে তার মুখটা যেমন সাদা দেখায়, ঠিক এমন মানে মুখ দুটো একেবারে সাদা, মনে হচ্ছে যেন জাস্ট শুধু চামড়াটার ভেতর থেকে সব কিছু কেউ যেন রক্ত টক্ত কিছু নাই, এমন মনে হচ্ছে রক্ত শূন্য একেবারে। প্রচন্ড পরিমাণে রক্ত শূন্য হয়ে গেলে যেমনটা হয় যে অনেকক্ষণ পানির নিচে হাত চুবিয়ে রাখলে দেখা যায় এক্স্যাক্টলি স্কিনটা একটু সাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ এমন রক্ত শূন্য একটা অবস্থা। জি, রক্ত শূন্য। তো এটা দেখে আমি অনেক শুধুমাত্র তাদের মুখমণ্ডলগুলো না, পুরো শরীরটাই, পুরো শরীরটাই দেখে মনে হচ্ছে কেউ যেন রক্ত ওদের শুষে নিচ্ছে একবারে। তো এটা দেখে অনেক ভয় পাই, ভয় পাওয়ার পরে আমি তখন ওখান থেকে চলে আসি। পরে দুপুরবেলা দেখি যে পুলিশের লোকজন যাচ্ছে ওদিকে, পরে লাশ নিয়ে যাই ময়না তদন্ত না কীটি, তখন তো এত কিছু বুঝি না। তো এই ঘটনার পরে ওই যে বাড়ি যে বানানোটা, এটা কাজটা শেষ হয়ে যায়, মানে ওই বাড়ি আর বানায় না, ওইখানে ওই অবস্থায় ফেলে ওরা চলে যায়। এই জায়গাতেই ওই যে বাড়ি, ওই যে মাঠ, ওখানেই আমরা পিকনিক করার জন্য সিলেক্ট করি। তো মানুষজনের মুখে তখন যখন এই দুর্ঘটনা ঘটে, দুজন লোক মারা যায়, তখন আমাদের গ্রামের অনেকেই আর কি তাদের মুখে বলতে শুনছি যে ওখানে নাকি শয়তানের একটা প্রভাব বা খারাপ জিন জাতীয় যে জিনিসগুলো আছে এদের অনেক প্রভাব। তো ভয় পাইতাম কিন্তু এতটাও সিরিয়াসলি, বয়স বাড়তে বাড়তে তখন ভয় মানটাও কমে। তো আমরা ওই বিকেলবেলার দিকে, আমরা মোট 7 জন ছিলাম, তো আমরা বিকেলবেলার দিকে আমরা ওই সব কিছু যা আছে হাঁড়ি পাতিল তারপরে বিছনা সব কিছু নিয়ে রেডি করে আমরা চলে গেলাম সেইখানে। তো গিয়ে ওখানে ওই যে মাটি খুঁড়ে ইট দিয়ে চুলা বানালাম, চুলা বানিয়ে সবাই মিলে কাঠ খড় সব নিয়ে আসলাম। তারপরে আমাদের 2-3 জন বন্ধু গেল ওই যে বাড়ির ভেতরে, ওখানে তো সব ময়লা কাদা, তারপর আপনার যেসব লতা পাতা সব চারদিক গাছপালা। তো এই বাড়ির নিচতলা যেটা 2তলা ফাউন্ডেশনের একটা রুম, 2তলাটা জাস্ট উপরে যে পিলারগুলো, এই পিলারগুলো দেওয়া হয়েছে, আর নিচের তলাটা পুরোটা কমপ্লিট। বেশ অনেকটা ফাঁকা জায়গা, সম্ভবত রান্নাঘর বা বসার ঘরের জন্য রাখা ছিল, আর 2টো বেডরুম, 2টো ঘর, ফাঁকা ঘর, দরজা জানালা কিছুই নেই। তো ওই 2টো ঘর, যে ওই 2টো ঘর আমার 2-3 জন ফ্রেন্ড মিলে সবাই পরিষ্কার করে ফেললো, আর কয়েকজন এখানে চুলা বানানোর কাজে, আর বেশ কয়েকজন গেল কাঠ কুড়াতে জঙ্গলে রান্না করার জন্য। তো সব কিছু সন্ধ্যার আগে আমরা রান্না বসিয়ে দিলাম সন্ধ্যার দিক দিয়ে। তো আমরা কাঠ কুড়ায় নিয়ে এসেছি আন্দাজ করে যে এতটা কাঠ হলে হয়ে যাবে রান্না। তো রান্না যখন অর্ধেক হয়েছে তখন আমাদের কাঠ ফুরায় গেছে, মানে যে শুকনো কাঠ ছিল এই কাঠটা শেষ হয়ে গেছে। আপনারা মনে করছিলেন যে এই কাঠটা দিয়ে আসলে পুরো রান্নাটা করা সম্ভব, কিন্তু সেখানে অর্ধেক রান্না করার পরেই আপনাদের জ্বালানি শেষ হয়ে গেল। বাধ্য হয়ে তখন আমাদের আবার কাঠ কোড়ানোর জন্য যাওয়া লাগবে। তো আমি আর আমার 2টো বন্ধু আমরা 3-4টা টর্চ লাইট নিয়ে গেছিলাম জঙ্গলের মধ্যে। তো ওই টর্চ লাইট দিয়ে যে আলো জ্বলে জ্বলে জঙ্গলের ভিতরে যাচ্ছি। শুকনো কাঠ তো আর সবসময় পাওয়া যায় না, গরমকাল শীতকাল হলে দ্রুত পাওয়া যায়। এখন ওই হাঁটতে হাঁটতে বেশ 3-4 মিনিট মতো হাঁটছি, বেশ জঙ্গলের অনেকটা ভেতরে চলে গেছি। এই হঠাৎ পেছন থেকে, মানে আমরা তো 3 জন হাঁটছি, 3 জন মানুষ যদি একসাথে হাঁটে কি করছে, কার কি মুভমেন্ট সব তো দেখা যায়। তো হঠাৎ মনে হলো পেছন থেকে, মানে খুব বয়স্ক যে মানুষগুলো আছে, মহিলা মানুষ, এরকম মনে হলো যেন কেউ খুক খুক করে একবার কাশলো। সাথে সাথে আমরা সবাই পেছনে ঘুরলাম, পেছন ঘুরে লাইট মেরে আশপাশে তাকায় দেখি কোথাও কিচ্ছু নেই। তো এমনিতেই জঙ্গল, তার উপরে এই জায়গাটা সম্পর্কে আমি তো জানি যে এখানে আগে কী হয়েছে। তা আমরা তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। চলে আসার পরে রান্না করলাম, রান্না করা শেষ করে খাওয়া শেষ করার পরে ওখানে বেশ কিছুক্ষণ বসে আড্ডা দিলাম। তো প্রচুর পরিমাণ মশা ছিল, যার জন্য তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে চলে আসলাম।
তো কারেন্ট টারেন্ট তো কিছু নাই একবারে। তো ভিতরে যখন আসছি, ভেতরে আসার পরে আমাদের এই পাশের দুটো রুম, তো এক রুমে 4 জন, এক রুমে 3 জন শুয়েছি। তো যে রুমে 3 জন আমি ছিলাম ওই রুমে। তো বেশ অনেকক্ষণ পর আমরা গল্প করতে করতে সবাই ঘুমায় পড়ছি। ঘুমায় পড়ার পরে হঠাৎ করে মানে গরমকাল তো মানে একবারে দম বন্ধ একটা পরিবেশ আছে না, এই মানে এমন গরম, বিশ্রী গরম, ঘুম ভেঙে গেছে আমার, গুমোট একটা পরিবেশ। তো ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখি যে গা হাত পা সব ভিজে গেছে। তো আমি একটু বাইরে আসি। বাইরে আসার পরে এই যে বারান্দা যে থাকে, বারান্দায় পা ঝুলে ওখানে বসছি। বসার পরে ওই যে তালের পাতার যে পাখা আছে, হাত পাখা দিয়ে বাতাস করতেছি। তো একবারে চারপাশটা একবারে জঙ্গলের মধ্যে, আমরা চারপাশটা একবারে শুনশান নীরব এবং কোনো বাতাস নেই, চারদিকে কোনো শব্দ নেই, গুমোট পরিবেশ। ঠিক হঠাৎ পেছন থেকে আমার মনে হলো যে একটা ঠান্ডা বাতাস আমার পিঠে লাগলো। তো খালি গায়ে, পুরোটা খালি গায়ে, জাস্ট একটা ট্রাউজার পরা। তো পিঠে লাগার সাথে সাথে যখন ঠান্ডা বাতাস আসছে, ঠিক কয়েক ঘন্টা আগে যে জঙ্গলের মধ্যে যে কাশির শব্দটা শুনছিলাম, ঠিক ওইভাবে একজন মানে একটা কাশির শব্দ শুনতে পাইলাম, বৃদ্ধ মহিলার কাশির শব্দ। বৃদ্ধ মহিলা। তো আমি পেছন ফিরে তাকাবো, তার আগে আমার কাঁধে একটা মানে আমি জাস্ট বোঝাতে পারবো না, মনে হলো যেন একটা বরফের খণ্ড কেউ আমার কাঁধের উপর রাখলো। তো আমি পেছন ফিরে তাকায় দেখি শাফিন ভাই ঠাকুরমার ঝুলিতে আমরা যেমন বুড়িমা টাইপের যে লোকগুলো দেখি, যে কোমর অর্ধেকটা কুচু হয়ে আছে, তারপরে দাঁত নেই, এমন যে বুড়িমা টাইপের একজন বুড়িমা আমার পেছনে দাঁড়ায় আছে আমার কাঁধে হাত দিয়ে। ও মাই গড! ওই বাসাটার ভেতরেই, ওই বারান্দাতেই। আমার বন্ধুরা তখন ভেতরে ঘুমোচ্ছে। তো মানে এমন একটা জায়গা, এই জিনিসটা দেখার পর আমি জাস্ট শকড। আমি জাস্ট যে আমি মুভ করব, হাত পা নাড়াবো, সেই শক্তি বা ক্ষমতা আমার নেই। তো আমি জাস্ট অবাক হয়ে ওনার দিকে তাকায় আসি। উনি আস্তে করে, ওনার হাতে কিন্তু কোনো লাঠি নেই, অথচ কুজো হয়ে হাঁটতেছে, এসে চুপ করে আমার পাশে 1 হাত মতো দূরত্বে আমার পাশেই বসলো। পিলারের, বারান্দার যে পিলার আছে, পিলারের ধারে সে জায়গায় বসছে। বসার পরে আমার দিকে তাকায় মানে কেমন বলে হয় না, যেমন নানিরা থাকে, দাদিরা থাকে, নানি দাদিরা যেমন নাতি নাতনিদের দিকে যেমন সুন্দর মিষ্টি একটা হাসি দেয়, সুন্দর মিষ্টি একটা হাসি দিল। মানে হাসিটা দেখে মনে হলো যেন বুকের ভিতরটা একবারে ছ্যাদ করে উঠলো আমার। আর ওই যে পেছন থেকে যে ঠান্ডা বাতাস তখনও আছে, মানে উনি যে আমার পাশে এসে বসছে, আমার তখন গরম লাগতেছে না, তখন আপনার ঠান্ডা লাগছিল, রীতিমতো একটা গুমোট পরিবেশ তখন আর নেই। চারদিকে তখন অল্প স্বল্প বাতাস হচ্ছে, আর আমার পাশে মনে হচ্ছে যেন আমি যেন এসি রুমে বসে আছি, চারদিক থেকে ঠান্ডা। তো এই উনি যে আমার দিকে তাকায় হাসলো, হাসার পরপরই এই আমার 2 হাত তো পায়ের উপরে ছিল, আমার বাম হাত আমার বাম পাশে বসছিল উনি, বাম হাতটা ধরে এই যে মাঝখানের যে আঙুলটা, এই মাঝখানের আঙুলটা ধরে একটা চাপ দিল। আমি মনে হলো যেন এই জায়গায় মানে হঠাৎ আঙুলের মাথায় যদি সুই ঢুকিয়ে দেওয়া হয়, কেমন পিন ঢোকানোর মতো যে ব্যথাটা, মনে হলো যেন আমার হাতের মধ্যে একটা পিন ঢুকে গেল, এই জাতীয় কিছু একটা, সুই জাতীয়। তখন আপনি কিছু বলছিলেন না? আমি তখন কিছু বলতে পারতেছি না, অলরেডি হতবাক হয়ে আছেন। মানে আমি যে ওনার তো এখানে আসার কোনো কথাই না, উনি কে, আর এখানে এই মাঝরাতে আইসা আমার পাশে বসছে। আস্তে আস্তে না আমার মানে মাথাটা কেমন জানি ঘুরতে লাগে, ওই যে যখনই পিন ঢুকাইছে তখন আমার মাথাটা কেমন জানি ঘুরতেছে। তো মানে আমার কোনো মাথায় কাজ করতেছে না, আমার সেটা অনেক দুর্বল মানে তখন হয়তো তিনি আপনাকে সম্মোহিত করে ফেলেছে, এমন একটা কিছু হয়ে যাবে যে সম্মোহিত। আমি পুরোপুরি জ্ঞানে আছি, আমি দেখতে পাচ্ছি উনি আমার পাশে বসে আছে, আমার এটাও মাথায় আছে যে আমার বন্ধুরা আমার পেছনে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, কিন্তু আমি কিছু করতে পারতেছি না, এটাই হচ্ছে ব্যাপার। এবার হঠাৎ করে আমার যখন দুর্বল লাগতে শুরু করলো, তখন আমি একটু নড়ে চড়ে বসার পর এই যে দুর্বল লাগতে হঠাৎ করে শরীরের মধ্যে মানে মাথা থেকে শুরু করে পায়ের তলা অবধি শরীরের ভিতরে খুব মানে চিন চিন করে একটা যন্ত্রণা করতে শুরু করলো।
সমস্ত শরীরে? সমস্ত শরীর একটু আগে অবশ হয়ে যাচ্ছিল, আর এখন প্রচুর পরিমাণ যন্ত্রণা, মনে হচ্ছে ভেতর থেকে কেউ যেন কিছু টেনে বের করে নিতেছে, আমার ভেতরে যেন কেমন খালি খালি লাগতেছে। তো এই যখন চিনচিন করে উঠছে তখন আমার মাথার ভিতরে ঢুকে গেছে। তো আমি চিৎকার দিয়া ওনার কাছ থেকে হাতটা ছাড়াই নিছি, ছাড়াই নিয়ে দৌড় মারে ঘরের ভিতরে গেছি। ঘরের ভিতরে গিয়া আমার যেই 4 বন্ধু যেই ঘরে গেছে ওই ঘরে গেছি, গিয়া সবাইরে ধাক্কা ধুক্কি দিয়া সবাইরে উঠাইছি। উঠে বাইরে আয়না দেখি কিচ্ছু নেই, ওই বৃদ্ধা নাই। আমি তো তখন ওদের আর কিছু বলতে পারতেছি না, তো তখন আমার শরীর দুর্বল। তো এরপরে আমার সবাই মিলে নিয়ে শোয়া রইল, দোস্ত তুই এত রাত্রেবেলা তুই একা একা বাইরে গেছিস কেন, আমাদের বলতি। পরে আমরা সবাই শুয়ে পড়ছি, তো আমার তো বুক ধরপড় করতেছে তখন। আপনি তখন প্রচন্ড পরিমাণে, তখন আপনি অলরেডি বুঝে গেছেন যে সেটা কোনো মানুষ ছিল না, সেটা হয়তো কোনো অশরীরী মানুষ ছিল না, এবং মানে কি ছিল সেটা আমি নিজেও বলতে পারি না, কিন্তু খুব ভয়ানক ছিল, খুবই ভয়ানক ছিল। তো আমরা বেশ অনেকক্ষণ পর আমি আস্তে আস্তে চোখ লেগে আসছে। এরপর আমাদের ওই যেই রুমে যেই 3 ফ্রেন্ড আমরা ঘুমিয়েছিলাম, আর যে 2টো ফ্রেন্ড আছে ওদের মধ্যে কেউ যেন আবার ওই যে উপরে যে ছাদ আছে, আমরা ঘুমিয়ে যাওয়ার পরে ওরা মনে হয় কে জানি আবার ছাদে গেছে। ছাদে যাওয়ার পরে ও ছাদে গিয়ে সিগারেট খাইতেছে। তো সিগারেট মানে খাইতে খাইতে সিগারেট যখন শেষ, তো উপর থেকে নিচে ফালায় দিছে। ফালায় দিয়ে পিছন ফিরে আসতে যাই, মানে আমি পরে আর কি ওর কাছে ঘটনাটা জানতে পারি। তো ও সিগারেট শেষ করে এবার ফিরে আসতে ব্যাক করতেছে। তো ব্যাক করতে গিয়ে পেছন ফিরে দেখে ওই যে বুড়িমা, ওই যে বৃদ্ধা যে মহিলা, উনি এখানে দাঁড়ায় আছে, ওর একবারে মুখোমুখি দাঁড়ায় আছে। চিন্তা করেন, একটা জঙ্গলের মধ্যে জনবসতিহীন একটা জায়গা, একটা ফাঁকা মাঠ, এই মাঠের মধ্যে একটা পুরনো বাড়ি, সেখানে গেছি পিকনিক করতে আরামে। রাতের বেলা ছাদের মধ্যে একেবারে ফাঁকা, কারো থাকার কথা, অথচ একটা বৃদ্ধা মহিলা সে এসে সামনে দাঁড়ায় আছে। ওর তো মনে করেন যে জানে পানি নেই এটা দেখার পরে। তো ও মানে ওইটা দেখার পরে চমকায় গেছে, অনেক ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার পরে ও এক লাফ মেরে পেছনে সরে আসতে গেছে, তো নিচে পড়ে গেছে ওখানে। যে ছাদ ছিল, একতলার ছাদ থেকে নিচে পড়ে গেছে। তো ওই পড়ে যাওয়ার শব্দে আমরা আবার সবাই ধর্মর করে লাফায় ওইটা আসছি, এসে দেখি যে ওইখানে নিচে পড়ে আছে, পিঠ না, শরীর নাড়াতে পারতেছে না। তো আমরা সবাই তখনই সব কিছু যে মাদুর টাদুর যা ছিল সব কিছু ওখানে ফালায় রেখে ওরে নিয়ে ওই রাতের বেলায় ওখান থেকে চলে আসি, এবং বাড়ি আসার পরে ওরে হাসপাতালে নিয়ে যাই। ওর পিছনে অনেক ব্যথা পাইছিল, ভাঙে নেই যদিও, কিন্তু অনেক ব্যথা হয়েছিল। তবে ওই রাতে আমরা 2জন বন্ধু যা দেখেছিলাম তা আসলে যদি কেউ সামনাসামনি না দেখে তাহলে বলে বোঝাতে পারবো না যে আসলে অনুভূতিটা কেমন। ধন্যবাদ শাবিন ভাইয়া। অনেক ধন্যবাদ আবির ভাই আপনাকে। আপনি বরাবরই আসলে আমাদেরকে ভালো ভালো কিছু ঘটনা শুনিয়েছেন, যেগুলো আসলে আপনি আপনার বন্ধুদের থেকে অথবা আসলে কালেক্ট করে আমাদেরকে শুনিয়েছেন, এবং নিজের এক্সপিরিয়েন্স থেকেও কিছু ঘটনা শুনিয়েছেন। ভূত নাইট। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম তাসিফ ইসলাম। আমি বর্তমানে ইতালির রাজধানী রোমে আছি। আমি আজকে ভূত নাইটে ইতালির একটা হন্টেড জায়গায় ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করলাম। এখানে আমি একটু বলতে চাই যে আমি গত পর্বে বা সবসময় বলে আসি যে আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আসলে মানুষের কাছে পৌঁছে যাবে। পুরো বিশ্বময় বাংলা ভাষাভাষী যারা আছেন তারা কিন্তু এখন ভূত নাইট শুনছেন এবং ঘটনাগুলো পাঠাচ্ছেন। এবং একই সাথে যেটা হয় যে আমরা শুধুমাত্র আমাদের গ্রামে ঘটে যাওয়া, আমাদের অজপাড়া গায়ে কিংবা আমাদের শহরে নির্জনতায় যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোই না, আমরা বিশ্বময় বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো জানার সুযোগ পাচ্ছি আপনাদের মাধ্যমেই। তো সবাইকে অনুরোধ করব অবশ্যই শেয়ার করে দেবেন, এবং যারা বিভিন্ন প্রান্তে বিশ্বের ভূত নাইট শুনছেন তাদের সবার জন্য আমার ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা।
ঘটনাটি ঘটে রাজধানীরই কোনো একটা জায়গায়, অর্থাৎ রোমে। ঘটনাটি একটা প্রাসাদের। এখন প্রাসাদটি পরিত্যক্ত। এই প্রাসাদকে কেন্দ্র করেই এই ঘটনাটা 2011 সালের। আমি কিছুদিন আগেই ঘটনাটি শুনেছি। যার সাথে ঘটে তিনি একজন অভিনেতা। আমি যেভাবে ঘটনাটি শুনেছি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। 2011 সালের যত সম্ভব আগস্ট মাসে সেই অভিনেতা এবং তার টিম সেই প্রাসাদে যায় শুটিং করতে। তারা সেখানে গিয়েছিল বিকেলে। তারা ভেবেছিল যে সারা রাত শুটিং করে সকালে সেখান থেকে চলে আসবে, কিন্তু সেই দিন রাতেই ঘটে যায় একটা বিভীষিকাময় ঘটনা। সেই দিন রাতে নাকি শুটিং চলাকালীন হঠাৎ করে সেই অভিনেতার ফোন আসলে তিনি সেখান থেকে আরেক জায়গায় চলে যায়। তিনি নাকি কথা বলতে বলতে সেই প্রাসাদের ছাদে উঠে পড়ে। ছাদে উঠে তিনি পায়চারি করছিল আর ফোনে কথা বলছিল। হঠাৎ করে সেই অভিনেতা নাকি দেখেছিল যে একটা সাদা কাপড় পরা মহিলা ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। সেই অভিনেতা ভেবেছিল এটা হয়তো কোনো সাধারণ মানুষ, তাই তিনি সেই মহিলার কাছে গিয়ে তাকে একটা ডাক দেন। কিন্তু সেই মহিলা তার কথার কোনো রিপ্লাই দেন না। সেই অভিনেতাও আবারও সেই মহিলাকে ডাকার চেষ্টা করল, কিন্তু আবারও কোনো উত্তর আসলো না। এক মুহূর্তে সেই অভিনেতা যখন ওই মহিলার শরীর স্পর্শ করল, ওই অভিনেতা যা দেখেছিল সেটা দেখার জন্য হয়তো তিনি একদমই প্রস্তুত ছিলেন না। তিনি দেখেছিলেন যে মহিলার একটা বিভৎস চেহারা এবং চোখ দুটো আগুনের মতো লাল। এই ভয়ানক দৃশ্য দেখে তিনি ওখান থেকে এক দৌড় দিয়ে মাটিতে হোঁচট খায় এবং পড়ে যায় এবং এক চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারায়। ওইদিকে নিচে তাকে সবাই খুঁজে না পেয়ে এক পর্যায়ে সবাই ছাদে এসে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তার জ্ঞান ফিরলে তিনি পুরো ঘটনা সবাইকে খুলে বললে সবাই তাকে অবিশ্বাস করে। কিন্তু তিনি, অর্থাৎ সেই অভিনেতা, খুব ভয় পেয়ে যান। এরপর সবাই তাকে নিচে নিয়ে যায়। সেদিন রাতে তিনি আর বাকি শুটিংগুলো করতে পারেননি। তারপর সবাই সেই প্রাসাদে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ঘটনা যেটা ঘটেছিল সেটা কেউই আশা করেনি। পরের দিন সকালে যখন সবাই সেই প্রাসাদ থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু সেই অভিনেতা তখনও তার রুম থেকে বের হয়নি। সবাই ভেবেছিল যে সে হয়তো খুব ক্লান্ত, তাই একটু ঘুমোচ্ছে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তবু সেই অভিনেতা আর আসছিল না। তারপর সবাই তার রুমে যায় এবং গিয়ে দেখে তার রুম লক করা। তারপর সবাই সেই লক ভেঙে ভেতরে গিয়ে যা দেখল সেটা মোটেই নর্মাল কিছু না। সবাই দেখল সেই অভিনেতার গলাবিহীন লাশ তার বিছানার উপরে, আর তার মাথাটা ছিল নিচে, অর্থাৎ ফ্লোরে। এই অবস্থা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তারপর তাকে সমাহিত করা হয়। এই ঘটনার কোনো রহস্য পাওয়া যায়নি, তবে সকলে ধারণা করে যে ওখানে কোনো অশরীরীর বসবাস রয়েছে। এটাই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে ইতালির আরও একটি ভয়ানক ঘটনা আছে শাফিন ভাই, আপনি চাইলে আমি সেই ঘটনাটিও পাঠাবো। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে তাসিফ ইসলাম, ইতালি থেকে, ইতালির রোম থেকে পাঠিয়েছেন তিনি ঘটনাটি। ভূত নাইট। হ্যালো শাফিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম শেখ সিদ্দিকুর রহমান।
আমার গ্রামের বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানায়। আমি ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করছি। আমি আপনার খুব বড় একজন ভক্ত, কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনার সাথে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার খুব ইচ্ছে আছে। অবশ্যই একদিন চলে আসবেন এমনটাই আমি প্রত্যাশা করব, কিন্তু সময় করে উঠতে পারছি না। আমার বড় কাকার কাছে অনেক আগে তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শুনেছিলাম। আজ আপনাকে সেটাই লিখে পাঠাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। কাকার কাছ থেকে যেভাবে শুনেছিলাম আমি সেভাবে একটু গুছিয়ে লেখার চেষ্টা করছি। আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটা পোস্ট অফিসে চাকরি করতাম আমি। কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 9টা বেজে যেত। যখনকার কথা বলছি তখন চারিদিকে এত জনবসতি ছিল না। খুব কম সংখ্যক লোক রাতে দূরে দূরে ছোট ছোট পাড়ায় থাকত। রাতের বেলা একা একা প্রায় 5 মাইল রাস্তা সাইকেল চালিয়ে তবেই বাড়িতে ফিরতে হতো। এমনই একদিন পোস্ট অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। সেদিন দুপুরের পর থেকে টিপটিপ বৃষ্টি পড়ছিল। সন্ধ্যার পর থেকে বৃষ্টিটা একটু জোরে নামতে শুরু করে। এত বৃষ্টির মাঝেও সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমার স্ত্রী অনেক অসুস্থ ছিল। মাটির রাস্তা, যার জন্য রাস্তায় অনেক কাদা ছিল। জোরালো বৃষ্টির মাঝে কর্দমাক্ত রাস্তা দিয়ে সাইকেলটা কোনো মতে ঠেলে ঠেলে চলছি। রাস্তায় চারপাশে গাছপালা ঘেরা। হঠাৎ কাদার মধ্যে কিসে যেন লেগে সাইকেলের সামনের চাকাটা পাঞ্চার হয়ে যায়। বাধ্য হয়ে কাদার মধ্যে ভিজতে ভিজতে জোর কদমে এগোতে থাকলাম। হাতে একটা টর্চ লাইট থাকলেও পানিতে ভিজে সেটা আর জ্বলছে না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে, আর সেই আলোতে পথ দেখে চলছি। একটু পরেই বৃষ্টিটা আরও চেপে এলো। আমি ভিজতে ভিজতে দিশেহারা হয়ে যখন একটা ছাউনির খোঁজ করছি, তখন আমি দেখলাম বেশ কিছুটা সামনে রাস্তার পাশে গাছপালা ঘেরা পাঁচিল দিয়ে একটা বড় বাড়ি। বুকে অনেকটা আশা নিয়ে বাড়িটার দিকে এগোলাম। বাড়িটার সামনে গিয়ে অন্ধকারে যেটুকু বুঝলাম, বাড়িটা বেশ পুরনো। জায়গায় জায়গায় দেয়াল ভেঙে পড়ে আছে। বাড়িটার অনেক বড় একটা গেট আছে। সেটার পাশে একটা জায়গায় নারকেল পাতার ছাউনি করে 2-3 জন বসার মতো জায়গা। সেখানেই দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে জায়গাটাকে কেমন যেন অচেনা লাগে আমার। মাথার ভেজা চুলগুলো কয়েকবার নাড়া দিয়ে পানিটা ঝেড়ে ফেলার চেষ্টা করছি। এমন সময়ে একজন বৃদ্ধ মানুষের কণ্ঠে আমি চমকে উঠি। এতক্ষণ খেয়াল করিনি যে আমার পাশেই একজন বৃদ্ধ সারা শরীরে কালো চাদর পেঁচিয়ে জড়সড় হয়ে বসে আছে। তিনি আমাকে বললেন যে, তুমি তো অনেক ভিজে গেছো, তোমার বাড়ি কোথায়? আমি আচমকা এমন জায়গায় এ সময়ে এভাবে বৃদ্ধকে দেখে চমকে উঠলাম। তবে ওনার কথা শেষ হতেই কিছুটা স্বস্তির স্বরে বললাম, আমার বাড়ি মেলেক পুরাইকাঠি। বৃষ্টিতে খুব বিপদে পড়ে গেছি। বৃদ্ধ তখন জানালেন যে এই বাড়িটা নাকি তার, এবং তিনি আমাকে বেশ শাসনের সুরেই বাড়ির ভেতরে গিয়ে জামা কাপড় পাল্টাতে বললেন। আমার কিন্তু ব্যাপারটা পছন্দ হলো না। একটু ভয় যে করছে না তা নয়, তবে এই বৃষ্টির জন্য আর এক পাও সামনে এগোনো সম্ভব না। আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম যে বাড়িটা যদি তার হয় তবে সে এখানে এভাবে বসে আছে কেন? জবাবে বৃদ্ধ বললেন যে তার মেয়ে আর নাতনির নাকি আসার কথা, তাদের জন্যই অপেক্ষা করছেন তিনি। তিনি আরো বললেন যে বাড়িতে শুধু তার স্ত্রী অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে। আমি গিয়ে যেন সে ঘরের পাশের ঘর থেকে গামছা নিয়ে গা মুছে ফেলি, আর বৃষ্টি না থামলে সেখানেই যেন শুয়ে পড়ি। আমিও বৃষ্টির ব্যাপারটা চিন্তা করে বাড়িটার ভেতরে ঢুকলাম, কারণ বাড়িতে আমার স্ত্রী, পাশে আমার মা বাবা আর বোন ছিল। বাড়িতে আমার স্ত্রীর পাশে আমার মা বাবা বোন ছিল, অর্থাৎ বাড়ি না ফিরলেও চলতো, যেহেতু তার
পরিবারের কয়েকজন লোক ছিলেন, সেহেতু তিনি রাতটা সেখানেই সেই বৃদ্ধের বাসায় বৃষ্টির জন্য কাটানোর চিন্তা করলেন এবং বাড়িটাতে ঢুকলেন। বাড়িটার ভেতরে ঢুকে বুঝলাম বাড়িটাকে যতটা পুরনো ভেবেছিলাম আসলে সেটা তার থেকেও পুরনো। সব জায়গায় লতাপাতা জড়িয়ে আছে। একটা ঘর থেকে এক ধরনের লাল আলো আসছে। সেদিকে গিয়ে দরজা দিয়ে উকি দিয়ে দেখি বিছানায় একজন বৃদ্ধা এলোমেলো হয়ে শুয়ে আছেন। খাটের পাশে টেবিলের উপর এক ধরনের অদ্ভুত লাল আলো জ্বলছে। ঘরটা থেকে খুব কটু দুর্গন্ধ বের হচ্ছে। আমি সে ব্যাপারে মাথা না ঘামিয়ে পাশের ঘরে গেলাম। আলনার উপরই গামছা ছিল, হাতে নিতেই মনে হলো তার উপর যেন 10 বছরের ধুলো জমা। কয়েকবার ঝাড়া দিয়ে কোনো মতে শরীর থেকে পানিটা মুছলাম। কাপড় খুলে নিংড়াচ্ছি, এমন সময়ে পাশের ঘর থেকে সেই বৃদ্ধা পানি পানি করে কাতরাতে থাকেন। আমি সে ঘরে যেতেই বৃদ্ধা নিশ্চুপ হয়ে যান। একেবারে স্থির হয়ে পড়ে আছেন তিনি বিছানায়। আমি একটু ভয় পেলাম এই ভেবে যে যদি মরে টরে যায়। আমি বৃদ্ধাকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু তার কোনো সাড়া পেলাম না। আমি তখন ওনার হাত ধরে নাড়া দেবার চেষ্টা করি। ঠিক তখন পেছন থেকে আচমকা একটা বাতাসের ধাক্কায় আমি টলে সামনে ঝুঁকে পড়ি, আর আমার হাত সোজা গিয়ে বৃদ্ধের পেটের উপরে পড়ে। আমার মনে হলো আমার হাতটা যেন কোনো পচা গলা জিনিসের উপর পড়ল। হাতটা বৃদ্ধার পেটের ভেতর চলে গেছে। এতক্ষণ যে গন্ধটা ছিল সেটা এবার তীব্র আকার ধারণ করল। অসহনীয় সেই দুর্গন্ধ। আমি বুঝলাম বৃদ্ধা বহুত আগেই মারা গেছেন। তার শরীর পচে গেছে। তাহলে একটু আগে পানি চাইল কে? আমি ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে আসার জন্য উঠে দাঁড়িয়ে পেছনে ঘুরতেই বৃদ্ধার কণ্ঠে আবারও পানির জন্য আর্তনাদের শব্দে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। ভয়ে আমি সামনে পা ফেলার সাহস পেলাম না। হঠাৎ পেছন থেকে সেই বৃদ্ধা আমার হাতের ভেজা জামাটা টেনে ধরল। এবার আমি কি করব বুঝতে না পেরে দিক বিদিক জ্ঞান হারিয়ে জামা ফেলে দৌড় দিলাম। গেটের কাছে আসতে দেখি সেই বৃদ্ধ গেটের এক কোণায় দাঁড়িয়ে অশরীরী শব্দ করে হাসছে। আমি দৌড়ে গেট পার হতে গিয়ে পা স্লিপ করে পড়ে যাই, আর তারপরেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। চোখ খুলে আমি নিজেকে আবিষ্কার করি আমার বাড়ির খাটে। আমার চারপাশে চেনা অচেনা অনেক মানুষ। তাদের কাছ থেকে জানতে পারি আমি নাকি অন্য এক রাস্তা ধরে ফাঁকা একটা জায়গায় চলে গিয়েছিলাম। ওখানকার ওই বাড়ির বৃদ্ধ এবং বৃদ্ধা সন্তান এবং নাতনি হারিয়ে তাদের শোকে অসুস্থ হয়ে মারা যান। আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় কেউ তাদের খবর জানতেও পারেনি। আমি পোস্ট অফিসে কাজ করার দরুন আশেপাশের কয়েক গ্রাম লোক আমাকে চিনত। ও পথে আমাকে পড়ে থাকতে দেখে একজন আমাকে আমার বাড়ির কাছে এসে খবর দেয়। পরে আমার বাড়ি থেকে লোক গিয়ে আমাকে বাড়ি নিয়ে আসে। শাফিন ভাই, এটাই ছিল আমার বড় কাকার কাছ থেকে শোনা ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন শেখ সিদ্দিকুর রহমান, খুলনা জেলার পাইকগাছা থানা থেকে। ভূত নাইট। আমি বলছিলাম যে আমি একটা ভয়েস রেকর্ড আসলে প্লে করব। তেমনই একজন আসলে আমাকে ঘটনা পাঠিয়েছেন এবং সেই ঘটনাটা আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা শুনবো। ধন্যবাদ শাফিন ভাই। আশা করছি আমাদের লিসেনার যারা আছেন আমাদের আজকে এই ভূত নাইট প্রোগ্রাম শুনছেন প্রত্যেকেই ভালো আছেন। ধন্যবাদ জানাই 96.4 স্পাইসি এফএমকে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো আজকে আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, সেটি আমার সাথে ঘটে যাওয়া। তো শাফিন ভাই, আমি ঘটনায় চলে যাচ্ছি। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল ক্রিকেটার হবার। তো ফ্যামিলি সাপোর্ট আর
পারিপার্শ্বিক কারণে হয়ে উঠতে পারিনি। কিন্তু 2010 সালে যখন আমি এসএসসি পরীক্ষা দিই, তখন আমার থিঙ্কিং চেঞ্জ হয় যে না, আমি একজন অভিনেতা হব, মিডিয়াতে কাজ করব। তো সেই পথটা আমার টার্গেটে রেখে আমি থিয়েটার করি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আওতাভুক্ত মুক্তালয় পারফর্মিং একাডেমিতে আমি অভিনয় কর্মশালা কোর্সে ভর্তি হই এবং 3 মাসের একটি কোর্স থাকে এবং আমি এটি কমপ্লিট করে ওই টিমের সাথে আমি থেকে যাই। 2012 থেকে 17 পর্যন্ত প্রায় 5 বছর আমি ওই নাট্যকর্মী হিসাবে এবং থিয়েটার করেছি। তো শিল্পকলার নিয়ম অনুযায়ী প্রতি বছরই ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত পথনাটক হয় শহীদ মিনারে। আর এছাড়া বিভিন্ন জায়গায় পথনাটক হয় বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন জেলাতে আর কি। তো যাই হোক, আমার টিমও ওখানে পার্টিসিপেট করে। তো ওই রকমই একবার আমি একটি নাটক আমরা বাবা আইনি সহায়তা USAIDর সংস্থার একটি নাটিকা, তো এটা প্রত্যেকটি জেলায় জেলায় সারা বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে। তো এই গল্পের মূল চরিত্রে ছিলাম আমি হিরো, এবং আমার চরিত্র ছিল এরকম যে আমি চেয়ারম্যানের ছেলে, আমি 2 দিন পর পর বিয়ে শাদী করি, বউ ছেড়ে দিই, তাদের হক আদায় করি না, এই টাইপের কিছু একটা। তো আমার জেলা পর্যায়ে হচ্ছে মানে নাটকটা যে আমি করব সেটা হচ্ছে দোহারে, মৈনটে। তো আমি রিহার্সেল করে বাসায় চলে আসি। পরের দিন আমি দোহারে যাব, কারণ পরশু দিন আমার শো সারাদিন ওই দোহারের বিভিন্ন স্পটে এবং বিভিন্ন মানে স্কুলের মাঠে দেখানো হবে। তো আমি বাসায় চলে আসি রিহার্সেল করে, তারপরে রেডি হয়ে আমার মাকে বলে আমি সকালে রওনা দিই মৈনটের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে পৌঁছাই বিকেল 3টের দিকে হয়তো। তারপর আমাদের যে টিম ওরা আগেই চলে গিয়েছিল, তো আমাকে রিসিভ করার পরে আমাকে নিয়ে যায় এবং আমরা যে বাড়িতে গিয়ে উঠি ওই বাড়িটা হচ্ছে একটা খ্রিস্টান বাড়ি এবং ওই বাড়ির কেয়ারটেকার হচ্ছে মুসলিম এবং তার 2টি মেয়ে আছে এবং ওই মহিলা যিনি কেয়ারটেকার তার হাজবেন্ড নাই। আবার এই বাড়ির যে মালিক, আমি নামটা বলছি না, গোমেজ দাদা, ওনাকে আমরা শর্ট নামে ডাকি। তো গোমেজ দা হচ্ছে এই বাড়ির মালিক, বাট উনি একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। উনি ঢাকাতেই থাকেন এবং উনি একজন নাট্যজন। তো তার ওই বাড়িটি ওই মহিলা দেখাশোনা করে আর কি, খ্রিস্টান বাড়ি। তো সন্ধ্যার দিকে বাসায় আমরা গেলাম, যাওয়ার পরে রুম দিয়ে দেওয়া হলো যে এই রুমে থাকবে সবাই। আমারও আলাদা একটা রুম দিয়ে দেওয়া হলো। আমিও আমার রুমে ঢুকে গেলাম, ফ্রেশ ট্রেশ হলাম, আমার কস্টিউম রেখে আমি বের হলাম। তো তখন দেখলাম যে যারা নাটকের প্রত্যেকে রিহার্সাল করছে, যার যার মতো বিভিন্ন জায়গায় আর কি বসে গল্প করছে। তো আমি তো বরাবরই কোথাও গেলে আমার মানে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে, বাট যখন অ্যাডজাস্টটা করে ফেলে তখন আবার মানে ছেড়ে যেতে বা একটা খারাপ লাগে। বলতে চাচ্ছি এটাই যে মানুষের সাথে মিলের যে বিষয়টা আর কি। তো যাই হোক, আমাকে সব নাস্তা দেওয়া হলো, খাওয়া দাওয়া করলাম। তো আমি ছাদে গেলাম আর কি। তো সবাই তো ব্যস্ত, আমি একা ছাদে চলে গেলাম। তো ছাদে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, বাট সাথে সাথে আমার শরীরটা ছমছম করে উঠলো। আরেকটা জিনিস ভাই একটু বলি, মানে হয়তো এটা আল্লাহ প্রদত্ত, আমি যদি কোথাও পাড়া দিই বা আমি কোথাও যাই, আমি বুঝতে পারি যে কি আছে কি নেই, মানে পরিবেশটা কেমন। আর আমি কিন্তু সব জায়গায় যাই না, যেখানে আমার ভালো লাগবে আমি সেখানে যাব, আর যেখানে লাগবে না সেখানে আমি যাব না। কিন্তু যেহেতু নাট্যকর্মী আমি একজন, বিভিন্ন জায়গায় যেতে হয়। পথনাটকের জন্য গিয়েছিলাম ওখানে। তো যাওয়ার পর ছাদে উঠলাম, তখন কেউ নেই ছাদে। তখন ফিল করলাম যে এখানে সশরীরে বা প্যারানর্মাল কিছু একটা আছে, কিন্তু এটার সিমটমটা আমি খুঁজে পাচ্ছি আবার পাচ্ছিও না, এরকম একটা অবস্থা। মানে আমি যে একজনকে বলবো, এটা প্রুফ ছাড়া তো আমি বলতে পারবো না। তো আমার এই গল্পের নায়িকা ছিলেন তানভি আপু। তো তানভি আপু জিনিসটা হয়তো খেয়াল করেছিলেন, তো উনি ছাদে আসলেন। আসার পর আমাকে বলতেছেন যে তোমার কি কিছু হয়েছে? আমি বললাম যে না আপু, কিছু হয়নি। পরে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করলাম, করার পর আমাকে বলতেছে যে তোমার কোনো সমস্যা হচ্ছে কি, মানে উনি আমাকে ফলো করছে কিন্তু আমি ওনাকে বুঝতে দিচ্ছি না। তো একটা পর্যায়ে আমাকে খোঁচাচ্ছে, উনি জানতে চাইছে। আমিও পরে একটু বললাম যে এরকম এরকম আমার এই জায়গাটা ভালো লাগছে না, কিছু একটা আছে। তো উনি বললেন যে তুমি কিভাবে জানলে বা কিভাবে বুঝলে? তখন বললাম যে না এমনি। এরই মধ্যে আবার ওই বাড়ির যে কেয়ারটেকার মহিলা, তার 2টা মেয়ে, তো ছোট মেয়েটা ছাদে চলে আসে। তো আসার পর আমার সাথে কথা বলে
ছবি তোলে। তো যাওয়ার সময় আমাকে একটা কিটক্যাট দেয় হাতে। তো কিটক্যাট দেয়, আমি ওকে ধন্যবাদ জানাই। তার মধ্যে একটা অনেক উৎফুল্লর একটা ভাব দেখলাম, যেহেতু তাদের বাড়িতে আমরা একটা নাটকের দল এসেছি, নাটক করব, এবং তাদের যে বাড়ির মালিক গোমেজ দাদা, উনিও একজন নাট্যজন। তো যাই হোক, সব মিলিয়ে ওই ছাদে অবস্থান করছিলাম। তো ওই সময় আবার মৃদু বাতাস বইছিল, নারকেল গাছ ছিল, আর একটা আম গাছ ছিল, এবং ছাদের চারপাশ রেলিং করা, আর উপরে চাঁদ। হয়তো সেদিন পূর্ণিমা বা এরকম কিছু একটা হবে, কিন্তু চাঁদটা খুবই স্পষ্ট ছিল। তো আমার যতক্ষণ পর্যন্ত আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমার গায়ের লোম একদম দাঁড়িয়ে গিয়েছিল আর কি, থামছেই না, এরকম একটা অবস্থা, ছমছম করছে গাটা। তো তানভি আপু আমার সাথেই ছিলেন, উনি আমাকে ছাড়েন নাই। তো এরপরে নিচে চলে গেলাম। তো নিচে চলে যাওয়ার পরে রাতের খাবারের জন্য সবাইকে ডাকা হলো। তো খাওয়া দাওয়া শেষ করলাম। করার পরে ওই যে মেয়েটা, ছোট মেয়েটা, ও আবার আসলো, আয়শা বলতেছে যে ভাইয়া আপনি আমাদের রুমে আসেন, আমার বড় বোন আছে, আপনাকে দেখবে। তা আমি বললাম যে ঠিক আছে চলো। তো তখন আমার সাথে আমার ওই নাটকের নায়িকা তানভি আপু, ওনার কথা হচ্ছে আমি জানবো বিষয়টা কি। তো গেলাম। তো রুমে ঢোকার সাথে সাথেই বুঝতে পারলাম যে এখানে কিছু একটা আছে। সেটা হচ্ছে, আমি ওই পিচ্চি মেয়েটার বড় বোনকে দেখেই বলে ফেললাম যে, ফিস করে বলতেছে যে তোমার বোনে তো আসর করা। পরে পিচ্চি মেয়েটা আমার অবাক হয়ে বললো, ভাই আপনি কিভাবে জানলেন? পরে আমি বললাম, না এটা বলতে পারবো না, কিন্তু তোমার বোনের প্রবলেম আছে এবং তার সাথেই আছে। পরে ওর বোন আমাকে বললো, ভাই কেমন আছেন, হাই হ্যালো করলাম। তারপরে আর খেয়াল করলাম ওর বোনের গলার মধ্যে তাবিজ আছে কাইতুন দিয়ে বাঁধা। এবং রুম থেকে বেরোয় আসলাম, বেরোয় এসে গিয়ে একটা জায়গায় বসলাম, 3 জন, ওই তানভি আপু, আমি, আর আমার ওই ছোট্ট মেয়েটি আর কি। তারপরে বললো যে ভাই আপনি কিভাবে বুঝতে পারলেন? আমার বোনের সাথে তো আছে, আর আমার বোন এরকম পাগলামি করে, এর জন্য ওর গলায় তাবিজ দেওয়া আছে, আর ও সবসময় একাই থাকে। পরে আমি বললাম যে হ্যাঁ, তোমার বোনকে দেখে বোঝা যায় সে যে আক্রান্ত। তো পিচ্চি মেয়েটা আমাকে অনেকভাবে আর কি বলে, কিন্তু আমি আসলে প্রকাশ করি না, কারণ আমি প্রকাশ করবো কি করে? আমি তো গেছি নাটক করার জন্য, আমার রাত পোহালে আমার শো। তো কোনো রকমের রাতটা পার করে পরের দিন ঢাকা ব্যাক করতে পারলেই আমি বাঁচি। তো তানভি আপু যে আমাকে ধরলেন যে বলো একটু শুনি, আমি বলিই নেই, কারণ আমি তো জানি। আর আরেকটা জিনিস বলি, যে আমি যদি কোথাও যাই সেটা কিন্তু বুঝতে পারি। এখন তারপরেও ঘটনাটা তানভি আপুর সাথে বললাম যে আপু এরকম এরকম আমার কাছে মনে হয়েছে এবং ভালো লাগেনি। তো রাতে ঘুমাতে যাব, এখন আমার রুমে তো আমি একা, কিন্তু আমার তো রুমে ঢুকতে ইচ্ছা করছে না, গা ছমছম করছে এবং খারাপ লাগছে নিজের কাছে যে একা কীভাবে এতটুকু রাত আমি পার করব। তো সে আমার সাথে একজন বড় ভাই ওই সময় চলে আসলেন বেড শেয়ার করার জন্য। ওনার নাম হচ্ছে আলামিন ভাই, উনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আমাদের ওই নাটকে বাবার চরিত্রে উনি অভিনয় করবেন। তো যাই হোক, আমিও না করিনি, ভাইয়া ছিলেন। কিন্তু শাফিন ভাই বিশ্বাস করেন, রাতে আমি যখন চোখটা বন্ধ করলাম ঘুমানোর জন্য, ঘুম আসছে না, চোখটা খুললাম, দেখলাম চোখের পলক মনে হচ্ছে যে ডান দিক থেকে বাম দিকে কেউ দৌড় দিল, আর ডিম লাইট জ্বালানো লাল। তো ওইভাবে সারা রাতটা কোনো রকম পার করলাম। করার পর সকালে যখন ব্রেকফাস্ট করবো উঠলাম, তো ওই পিচ্চি মেয়েটি আবার আসছে আমার কাছে, আয়শা বলতেছে যে ভাইয়া রাতে ঘুম কেমন হলো? পরে বললাম হ্যাঁ ভালো। পরে বললো মিথ্যা কথা বলেন কেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি রাতে ঘুমিয়েছিলেন। পরে আমি একটু মৃদু হাসি দিলাম। পরে বললো সমস্যা নেই, চলেন, আম্মা ওর মা সকালে সবার জন্য খাবার রেডি করেছে, খেতে ডাকছে। তো গেলাম, খাওয়া দাওয়া করলাম। তো এইদিকে আমাদেরও সব কিছু রেডি হয়ে গেল যে আমরা অমুক জায়গায় যাব, আমাদের শো শুরু হয়ে যাবে। তো এর আগে মেয়ে স্কুল ড্রেস পরে আমার কাছ থেকে বিদায় নিল, বললো ভাই আবার আসবেন। তারপর ওখান থেকে চলে আসলাম, এসে আমাদের পথনাটক ছিল, এগুলো বিভিন্ন স্থানে শো করার পরে রাতে আমি বাসে উঠে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং আমি গাজীপুর চলে আসি। তারপর ঘটনাটি আমার মায়ের সাথে শেয়ার করলাম। পরে আমার আম্মা ওই লবণ, তারপর দায়ের উপরে কিভাবে গরম করে এটা একটা পানি আমাকে খাওয়াই দেন এবং বলে বাবা তুই ভয় পাস না, এগুলো কিচ্ছু না। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে।